আপনারা শুনছিলেন শাহাদুজ্জামানের লেখা ক্রাচের কর্নেল। আমাদের ধারাবাহিক পাঠের আজকে রয়েছে তৃতীয় পর্ব। ধুলায় ঈষৎ ঢাকা মহিলাটি। দৃশ্যটি ডালিয়ার খুব মনে পড়ে। শ্যামগঞ্জ স্টেশনে নেমে তারা হেঁটে যাচ্ছেন কাজলা গ্রামের দিকে। মাইল তিনেক পথ, কোনো যানবাহন নেই। হেঁটে যাওয়াই নিয়ম তখন। গ্রামের রাস্তার ধুলা উড়িয়ে তারা লাইন ধরে হাঁটছেন। সবার আগে মা। ছোটখাটো মানুষ, ঘাটটা সামান্য কাত করে হনহন করে হেঁটে যাচ্ছেন তিনি। কাজলা পৌঁছানোর আগ পর্যন্ত একবারও থামছেন না। কোনো মহিলাকে ডালিয়া এত একাগ্রতার সঙ্গে এত দ্রুত হাঁটতে দেখেননি কোনোদিন। ধুলায় ঈষৎ ঢাকা ওই ছোটখাটো মহিলাটিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। একটি একনিষ্ঠ পাখির মতো একটু একটু করে ছানাদের তিনি মুখে পুরে দিয়েছেন অলৌকিক মন্ত্র। সে মন্ত্র বুকে নিয়ে তার ছানারা সব উড়ে গেছে অসম্ভবের দেশে। ব্রিটিশ রেলের কর্মকর্তা মোহাম্মদ ইউনুস মিয়া তার মেয়ে আশরাফুন্নেসাকে বিয়ে দিয়েছিলেন লাকসামের আলী আশরাফের সঙ্গে। একটা ছেলেও হলো সে ঘরে। নাম রাখা হলো হিরো। ভালো নাম আরিফুর রহমান। আরিফের বয়স যখন 7-8 মাস তখন আলী আশরাফকে টাইফয়েডে ধরল। টাইফয়েড তখন এক ভুতুরে রোগ। পৃথিবী তখন স্যালাইন দেখেনি, অ্যান্টিবায়োটিক দেখেনি। আলী আশরাফ মারা গেলেন। শুরুতেই ব্যর্থ হয়ে গেল আশরাফুন্নেসার সংসারের স্বপ্ন। শিশু আরিফকে নিয়ে আশরাফুন্নেসা চলে গেলেন বাবার কাছে আসামের বদরপুরে। বিধবা মেয়েটিকে দেখে বুক ভেঙে আসে ইউনুস মিয়ার। আসামের গভীর অরণ্য চারপাশে। সূর্য ডুবলেই কেমন নিঝুম হয়ে আসে চারিদিক। হরিণেরা উঠোনে ঘুরে বেড়ায়। অনেক রাতে বাঘ এসে ঘরের দেয়ালে গা ঘষে। গভীর রাতে ঘটং ঘট শব্দ করে লম্বা মালগাড়ি যায়। হরিণেরা দৌড়ে পালায়। বোন মরিয়মুন্নেসার সঙ্গে মিলে আরিফের দেখাশোনা করতে থাকেন আশরাফুন্নেসা। একদিন বদরপুর স্টেশনে চাকরি নিয়ে আসেন নেত্রকোনার তালুকদার বাড়ির ছেলে মহিউদ্দিন আহমেদ। ইউনুস মিয়ার নিস্তরঙ্গ অরণ্যক জীবনে একটা মৃদু ঢেউ ওঠে যেন। খানিকটা লাজুক সুদর্শন মহিউদ্দিন আহমেদের সঙ্গে বেশ আড্ডা জমে ইউনুস মিয়ার। ইউনুস মিয়া জিজ্ঞাসা করেন, তোমার দাদারা তাহলে তালুক পেয়েছিলেন দুর্গাপুরের মহারাজের কাছ থেকে? মহিউদ্দিন, হ্যাঁ, ওই পূর্বধলা থানার কাজলা সহ গোটা 3 গ্রাম পেয়েছিলেন তারা। তা তুমি বাবা নামের শেষে তালুকদার লাগাও না কেন? মহিউদ্দিন, না, ওই পদবি বাদ দিতে চাই। আমি তো আর তালুকদার না। তাছাড়া খাজনা তোলার ব্যাপারে দাদাদের যেসব কীর্তি কাহিনী শুনি তাতে ওই পদবি ব্যবহার করতে লজ্জাই হয়। মহিউদ্দিনের পূর্বপুরুষের তালুক অনেক আগেই ক্ষয়িষ্ণু পর্যায়ে পৌঁছেছিল। মহিউদ্দিনের বাবার তেমন বিশেষ সম্পত্তিও ছিল না। মহিউদ্দিন এন্ট্রান্স পাশ করার পর হঠাৎ মারা গেলেন তার বাবা। অকাল মৃত্যু তখন নেহায়েত আটপৌরে ব্যাপার। মহিউদ্দিনের আর পড়াশোনা হলো না। জমি জেরাতের ওপরও ভরসা করার উপায় রইল না। চাকরি খুঁজতে হলো একটা। ব্রিটিশ ভারতে চাকরির কটাই বা সুযোগ। খুঁজতে খুঁজতে মিলল আসাম বেঙ্গল রেলওয়ের একটা চাকরি। শর্ত এই, চাকরি দেয়া হবে কিন্তু 4 বছর কোনো বেতন দেয়া হবে না। তাই সই। বছর 4 বাবার সম্পত্তি দিয়ে চালিয়ে নিতে পারবে মহিউদ্দিন। তালুকদার বাড়ির প্রথম একজন সদস্য কৃষি জীবন ছেড়ে শুরু করলো চাকরি জীবন। মহিউদ্দিনের প্রথম পোস্টিং হলো বদরপুরে। বিদেশ বিভূঁইয়ের এই জলাকীর্ণ জনপদে মহিউদ্দিনের স্বস্তির আশ্রয় হলো ইউনুস মিয়া আর তার পরিবার। মহিউদ্দিন যখন ইউনুস মিয়ার সঙ্গে গল্প করেন তখন প্রায়ই বাচ্চার দুধের বাটি হাতে দ্রুত উঠোন পেরিয়ে যান আশরাফুন্নেসা। এই কিশোরী বিধবাকে দেখতে দেখতে বাঘ, হরিণ আর ধাতব ট্রেনের প্রেক্ষাপটে একটা ইচ্ছা ফুল ফুটে উঠতে থাকে ক্রমশ। দিন যায়। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে মহিউদ্দিন ইউনুস মিয়াকে একদিন বলে বসেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আশরাফুন্নেসাকে বিয়ে করতে চাই। নিভৃত ওই জনপদে বিষণ্ণ এক বালিকার মুখ বুঝিবা বিয়োভল করেছিল সারা জীবনই চুপচাপ লাজুক মানুষ মহিউদ্দিন আহমেদকে। সাহসের সঙ্গে মেয়ের বাবার কাছে নিজেই বিয়ের এই প্রস্তাব রাখা মহিউদ্দিনের স্বভাবের সঙ্গে মেলে না। অবাক হন ইউনুস মিয়া, কিন্তু বুক থেকে একটা পাথর নেমে যায় তার। এটুকুই বুঝি দরকার ছিল আশরাফুন্নেসার, একটা পাটাতন। তারপর তার সেই ঘাড় একটু বাঁকিয়ে হনহন করে কেবলই এগিয়ে যাওয়া, একবারও পেছনে না তাকানো। বদরপুর ছেড়ে তারপর স্টেশন মাস্টার স্বামীর সঙ্গে এক স্টেশন থেকে আরেক স্টেশনে। সমান্তরাল রেল লাইন, ট্রেনের হুইসেল, লাল ইটের দালান কোনো মন্ত্র বলে তার জীবনের অনিবার্য অংশ হয়ে দাঁড়ায়। আরিফ সহ 11টি সন্তানের জন্ম দিলেন আশরাফুন্নেসা। সবাই প্রায় পিঠাপিঠি। একটি মারা গেল অল্প বয়সে। 10টি সন্তানের একটি সংসার রীতিমতো একটা প্রতিষ্ঠানের মতো করে গড়ে তুললেন আশরাফুন্নেসা। সব ছেলে মেয়েদের বেশ মনে আছে
বাবা মা দুজনই খুব ভোরবেলা উঠতেন। তারা সবাই তখন বিছানায় আধো ঘুমের মধ্যে তারা শুনছে মা অবিরাম নিচু স্বরে বাবাকে শাসন করে যাচ্ছেন, আপনি এত পরিশ্রম করেন কেন, এত বেশি চা খান কেন। বাবা স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে একটা চায়ের কাপে একটু একটু করে চুমুক দিচ্ছেন। তার মুখে প্রশান্তি, যেন তিনি এই বকা বেশ উপভোগ করছেন। ছেলেমেয়েরা ঘুম থেকে উঠলে চালু হয়ে যাবে চাকা, সবকিছু রুটিন করে দেয়া। আজ সোমবার, অতএব শেলি অর্থাৎ সালেহা রুটি বেলবে, হিরু অর্থাৎ আরিফ কুয়া থেকে পানি তুলবে, মন্টু অর্থাৎ ইউসুফ হাঁস মুরগি আর কবুতরের খোপ খুলে দেবে, নান্টু অর্থাৎ তাহের গরুকে খৈল দেবে, খোকা অর্থাৎ সাইদ গোয়ালঘর পরিষ্কার করবে, মনু অর্থাৎ আনোয়ার উঠান ঝাড়ু দেবে। মঙ্গলবার আবার দায়িত্ব অদল বদল হবে। এভাবে চলবে প্রতিদিন। স্কুলে যাওয়ার আগে এবং পরে প্রতিটা ছেলেমেয়ের জন্য বরাদ্দ আছে নির্দিষ্ট কাজ। সংসারে যারা পরে এসেছে, বেলাল, বাহার, ডালিয়া, জুলিয়া, কেউই বাদ যায়নি এ নিয়ম থেকে। তার সন্তান বাহিনীর কাজ কঠোরভাবে তদারকি করেন আশরাফুন্নেসা। বন্ধুরা ডাকছে মাঠে খেলার জন্য, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া না হওয়া পর্যন্ত কোথাও নড়া যাবে না। গরুর খৈল দেওয়া না পর্যন্ত অন্য কোনো কাজ চলবে না। কত কত পয়েন্টসম্যান স্টেশনে, স্টেশন মাস্টার বাবুর যে কোনো কাজ করে দেওয়ার জন্য 2 হাত পা বাড়ি আছে তারা। কিন্তু না, আশরাফুন্নেসা সরকারি কোনো লোক নিজের বাড়ির কাজে লাগাবেন না। স্টেশন থেকে ফিরে মহিউদ্দিন আহমেদও হাত লাগান ঘরের কাজে। ছেলে মেয়েদের চোখে এখনো ভাসে বাবা দূরের মাঠ থেকে মাথায় ঝাঁকা ভর্তি করে গরুর জন্য ঘাস কেটে আনছেন, হাতে কাঁচি। মহিউদ্দিন আহমেদের ছিল সবজি বাগানের শখ। যে স্টেশনে যেতেন স্টেশনের আশেপাশে পতিত জায়গার অভাব হতো না। মহিউদ্দিন আহমেদ সেখানে শুরু করে দিতেন নানা রকম শাকসবজি চাষ, আলু, মটর, কলাই, পেঁয়াজ। সহযোগী তার ছেলেমেয়েরা, কেউ নিড়ানি দিচ্ছে, কেউ আগাছা সাফ করছে, কেউ সার দিচ্ছে। কিছুদিনের মধ্যেই মাটির তলায় পুষ্ট আলু, তারপর দল বেঁধে মাটির তলা থেকে আলু তোলা, আলুর গায়ে লেগে থাকা মাটি পরিষ্কার করা, যেন এক উৎসব। এক স্টেশনে বছর 3 পার হলেই আশরাফুন্নেসা ছেলেমেয়েদের বলেন, আমার পা চুলকাচ্ছে, তোদের বাবা আবার বোধ হয় বদলি হবেন। ব্যাপারটা তাই হতো। কিছুদিনের মধ্যেই দেখা যেত বদলির অর্ডার এসে হাজির হয়েছে, হয়তো আসাম সিলেট সীমান্তের জুরি স্টেশন থেকে টিলাগাঁও স্টেশন। পরিচিত জায়গা ছেড়ে যেতে চাইতো না ছেলেমেয়েরা। বলতো, বদলিটা ঠেকানো যায় না আব্বা? না, মহিউদ্দিন আহমেদ বদলি ঠেকানোর কোনো চেষ্টাই করতেন না। ছেলেমেয়েদের বলতেন, মন্দ কি, নতুন নতুন জায়গা দেখবে তোমরা। ছেলেরা বায়না ধরত, বদলি যদি হতেই হয় তাহলে একটা বড় কোনো জংশনে বদলি হলেই তো ভালো। মহিউদ্দিন আহমেদের তাতেও আগ্রহ নেই। বলতেন, বড় স্টেশনে অনেক ঝামেলা, আমি নির্ঝঞ্ঝাট থাকতে চাই। বদলির অর্ডার এলে নেমে পড়তেন বদলির আয়োজনে। ওয়াগনে মালপত্র উঠানো শুরু হতো, সঙ্গে গরু, ছাগল, মুরগি, কবুতর সব। গরুকে রেলের ওয়াগনে ওঠানো মহাঝক্কি, মাচা বানিয়ে তারপর ওঠাতে হয়। সেসব নিয়ে ছেলেমেয়েদের বিপুল উত্তেজনা। সবাই মিলে উঠে পড়ে ওয়াগনেই। খুবই ধীর গতিতে চলে ওয়াগন। 2-3 দিন ধরে চলে তবে পৌঁছায় গন্তব্যে। পথে পথে থেমে বাজারঘাট হয়, খাওয়া দাওয়া হয়। একবার তো ওয়াগনের ভেতরেই গাভীর বাচ্চা প্রসব হয়ে গেল। নতুন স্টেশনে গিয়ে মহিউদ্দিন আহমেদ আবার ছেলেমেয়েদের নিয়ে নেমে পড়েন আশেপাশের জমি সাফ করায়, কোদাল দিয়ে কুপিয়ে চাষ উপযোগী করায়। তারপর শুরু হয় ঋতু অনুযায়ী নানা শস্য আর সবজির চাষ। শীতকাল এলে কাছের শহর থেকে কিনে আনেন র্যাকেট আর কর্ক। কোয়ার্টারের সামনের খালি জায়গায় কোর্ট কেটে ছেলেমেয়েদের সঙ্গে মিলে ব্যাডমিন্টন খেলেন। মাটি, প্রকৃতি আর তার সন্তানদের নিয়ে তার নির্ঝঞ্ঝাট জীবন। 50-60 দশক জুড়ে আসাম বাংলা এলাকার নানা অখ্যাত স্টেশনে স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করেছেন মহিউদ্দিন আহমেদ। নিজের পেশায় ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। সততার জন্য একবার ব্রিটিশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে পেয়েছিলেন স্বর্ণপদক। নতুন স্টেশনে গিয়ে আশরাফুন্নেসাও ফিরে যান পুরনো নিয়মে। ছেলেমেয়েদের মধ্যে ভাগ করে দেন গৃহস্থলীর কাজ। এভাবে শ্রম বিভাজন করার কারণে আশরাফুন্নেসা আর মহিউদ্দিন আহমেদের পক্ষে 10 সন্তানের বিশাল পরিবারের প্রত্যহিক কর্মকাণ্ড সামাল দেওয়া সম্ভব হয়েছিল বটে, কিন্তু এতে করে অলক্ষ্যে সন্তানদের হয়ে যাচ্ছিল কঠোর নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ, হচ্ছিল প্রকৃতির সঙ্গে নিবিড় যোগাযোগ, কেটে গিয়েছিল কায়িক শ্রম নিয়ে শিক্ষিত মানুষের প্রচলিত দূরত্বের বোধ। কৈশোরের এই প্রস্তুতি তাদের সবাইকে দিয়েছে বৃত্ত ভাঙার সাহস।
রেলওয়ে কোয়ার্টারগুলোর যে পরিসর, তাতে মহিউদ্দিন আহমেদের এত বড় পরিবারের জায়গা হতো না। তিনি নতুন স্টেশনে গিয়ে একটা বাড়তি ঘর বানিয়ে নিতেন, যাতে লম্বা একটা বারান্দা থাকতো। নিয়ম ছিল সব ছেলেমেয়েরা সন্ধ্যা হলেই সেই বারান্দায় লাইন করে পড়তে বসবে। পড়তে হবে শব্দ করে, জোরে জোরে, যাতে আশরাফুন্নেসা অন্য ঘর থেকে শুনতে পান। প্রতি সন্ধ্যায় তাই মহিউদ্দিন আহমেদের রেলওয়ে কোয়ার্টার সরগম হয়ে উঠত অনেক ছেলেমেয়ের পড়ার শব্দে। আশরাফুন্নেসার প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি দূর ছিল না, পড়েছিলেন প্রাথমিক স্কুল পর্যন্ত। কিন্তু তার পড়বার আগ্রহ, জানার আগ্রহ ছিল প্রবল। ছেলেমেয়েদের মধ্যে পড়ার নেশা সবচেয়ে বেশি নান্টু অর্থাৎ তাহেরের। ক্লাসের বই নয়, সে পড়ে বাইরের বই, যার নাম তখন আউট বই। আশরাফুন্নেসার নজর ওই আউট বইগুলোর দিকে। তাহের একটু বড় হয়ে হোস্টেলে চলে গেলে আশরাফুন্নেসা ফরমাশ করতেন, নান্টু, ছুটিতে আসবার সময় আমার জন্য অবশ্যই কয়টা আউট বই নিয়ে আসবি। তাহের প্রতিবার মনে করে বই আনেন মায়ের জন্য, সব রাজনীতি আর স্বদেশ প্রেমের বই। সব কাজ শেষে রাতে আশরাফুন্নেসা হারিকেন জ্বালিয়ে আলোর কাছে মেলে ধরেন সাঁওতাল বিদ্রোহের ওপর বই, ভাগনা দিহির মাঠে, কিংবা স্বদেশী আন্দোলনের উপর লেখা কাঞ্চনজঙ্ঘার ঘুম ভাঙছে। ছেলেমেয়েদের নিয়ে আহ্লাদ আদিক্ষেতা একদম অপছন্দ আশরাফুন্নেসার। একদিন বাটিতে পা কেটে বেশ রক্ত ঝরছে বেলালের। ভয় পেয়ে হাউ মাউ করে কাঁদছে বেলাল। আশরাফুন্নেসা মোটেও বিচলিত নন। তিনি একবারও বাবা আমার, সোনা আমার এসব করবেন না। ক্ষতস্থান ধুয়ে গাদা পাতা ছেঁচে পট্টি দিয়ে বেঁধে দেন তিনি। বলেন, কান্নাকাটির কিছু নাই, যা খেলতে যা, একটু পরেই ভালো হয়ে যাবে। ডালিয়া জুলিয়াকে 5-6 বছর বয়সেই তিনি ভর্তি করে দিয়েছিলেন ভারতেশ্বরী হোমসের হোস্টেলে। বলতেন নিজের মতো থাকতে শিখুক। ছুটি শেষ হলে ডালিয়া জুলিয়া যেতে চাইতো না হোস্টেলে। আশরাফুন্নেসা ভাঙা ভাঙা ইংরেজিতে ওদের বলেন, নো ক্রাইং, মার্চ করতে করতে চলে যাবে স্কুলে, একদম পেছনে তাকাবি না। মনু অর্থাৎ আনোয়ার তখন ক্লাস 7-এ পড়ে। ছুটি হয়েছে। আশরাফুন্নেসা বলেন, কাজলায় চলে যা, ধান উঠেছে, কামলাদের মারাইয়ে সাহায্য কর। আনোয়ার এর আগে একা কখনো ময়মনসিংহ থেকে কাজলায় যায়নি। আশরাফুন্নেসা বলেন, পথ চিনে চিনে চলে যাবি। মহিউদ্দিন আহমেদ সাবধানী মানুষ, বলেন, এতটুকু ছেলে রাস্তা হারিয়ে টারিয়ে ফেলবে কিনা। আশরাফুন্নেসা বলেন, এতটুকু ছেলে কোথায়, রাস্তা হারালে খুঁজে নেবে, একা চলতে হবে না। এরকমই ছিলেন আশরাফুন্নেসা। সন্তানকে আগলে রাখা বাঙালি মায়েদের পরিচিত চেহারার সঙ্গে কোনো মিল নেই তার। টিলাগাঁও স্টেশনে থাকতে একবার কাছাকাছি এক জায়গায় আসাম থেকে বক্তৃতা করতে এসেছিলেন মাওলানা ভাসানী। খোকা অর্থাৎ সাইদ তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কাউকে না জানিয়ে চলে যায় সেই বক্তৃতা শুনতে। সন্ধ্যায় তাদের খোঁজ পড়ে, না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে দুই পরিবার। কে একজন বলে দুজনকে লোকাল ট্রেনে উঠতে দেখেছে। খোকার বন্ধুটির বাবা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকেন প্ল্যাটফর্মে। মহিউদ্দিন আহমেদ স্টেশনে খোঁজ নিতে গেলে আশরাফুন্নেসা বাধা দেন, বসো তো, ও ঠিকই চলে আসবে। বেশ রাতে লোকাল ট্রেনে বক্তৃতা শুনে ফেরে দুজন। খোকার বন্ধুটির বাবা বন্ধুটিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকেই পেটাতে পেটাতে বাড়ি নিয়ে যায়। আর আশরাফুন্নেসা খোকাকে বাড়ির এক কোণে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, ভাসানী দেখতে কেমন রে, বক্তৃতায় কি কি বলল আমাকে খুলে বল। স্টেশন মাস্টারের এমন বিশেষ আর্থিক সঙ্গতি ছিল না যাতে সব ছেলেমেয়ের সাদাল্লাদ পূরণ করতে পারবেন। তাদের বিলাস ছিল বছরে 2বার হাফ ইয়ারলি আর ফাইনাল পরীক্ষার শেষে সবাই মিলে কাছের শহরে সিনেমা দেখতে যাওয়া। প্রতি ঈদে সবার নতুন জামা মিলত না, পালা করে পাওয়া যেত নতুন জামা। শীতে পুরনো সোয়েটার খুলে সেই উল দিয়েই ছেলেমেয়েদের নতুন ডিজাইনের সোয়েটার বুনে দিতেন আশরাফুন্নেসা। মাঝে মাঝে ঘরে বসাতেন আসর। আশরাফুন্নেসা বলতেন, শেলিমা, গান ধরো তো একটা। শেলির গলায় ছিল মিষ্টি সুর, গাইতো, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবায়। তাহেরকে বলতেন, নান্টু, নজরুলের ওই কবিতাটা করতো, ওই যে কি যেন, অর্ধেক নারী। তাহের আবৃত্তি করতেন, এই পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আশরাফুন্নেসা নিজেও গান ধরতেন, যদিও গলায় সুর ছিল না তেমন, তবু কণ্ঠে আবেগ নিয়ে কবিতার মতো করে গুনগুন করে আওড়াতেন। জোনাকি জ্বালাবে আলো, বধূ কি বাসবে ভালো, মালা কি পরবে গলে। মহিউদ্দিন আহমেদ ছিলেন নীরব শ্রোতা। আশরাফুন্নেসার সব রকমের কর্মকাণ্ড উদ্যোগকে নীরবে সমর্থন দিয়ে গেছেন তিনি। মহিউদ্দিন আহমেদ ছিলেন যতটা চুপচাপ নিভৃতচারী, আশরাফুন্নেসা ছিলেন ততটাই সরব। কথা বলতে পছন্দ করতেন তিনি, পছন্দ করতেন মানুষের সঙ্গ। যে নতুন স্টেশনে যেতেন, অল্প সময়ের মধ্যে সেখানকার পয়েন্টসম্যান, গার্ড, রেলের ড্রাইভার একান্ত ঘনিষ্ঠ হয়ে যেত তার।
ট্রেন হয়তো স্টেশনে দাঁড়িয়ে আছে, লেট হবে। গার্ড এসে নির্ঘাত এক কাপ চা খেয়ে যাবেন আশরাফুন্নেসার হাতে। শুধু রেলের কর্মচারী নয়, আশপাশের গ্রামের সাধারণ মানুষ হয়ে উঠত তার অতি আপনজন। বিকেলবেলা দল বেঁধে গ্রামের মহিলারা আসতেন তার সঙ্গে গল্প করতে। সুযোগ পেলে তিনিও চলে যেতেন গ্রামের এ বাড়ি ও বাড়ি। কাজলায় যখন থাকতেন তখন তো তিনি যেন পুরো গ্রামের অভিভাবক। গোলাপ নামে কাজলায় এক দুস্থ আত্মীয় বালককে লালন পালন করতেন তিনি। সন্ধ্যায় গোলাপকে ডেকে বলতেন, হারিকেনটা নে তো গোলাপ, চল আমার সঙ্গে। তারপর গ্রামের অন্ধকারে পথে হারিকেনের আলো ফেলে ফেলে তিনি যান এ বাড়ি থেকে ও বাড়ি। আয়সার জ্বর হয়েছে, দেখে আসা দরকার। বাবুলের মার সংসারে অশান্তি, স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না, একটা কোনো ব্যবস্থা করা দরকার। একেবারে অচেনা মানুষকে নিমেষে আপন করে নেবার এক অদ্ভুত ক্ষমতা ছিল আশরাফুন্নেসার। মহিউদ্দিন আহমেদের মৃত্যুর পর ঢাকায় ছেলে মেয়েদের বাড়িতে সময় কাটাতেন তিনি। ঢাকায় থাকতে তার এক নিত্যকালীন অভ্যেস দাঁড়িয়েছিল সকালে মর্নিং ওয়াক করা। সকালে হাঁটতে গিয়ে অগণিত বন্ধু, ভক্ত, অনুরাগী তৈরি হয়েছিল তার। বিশেষ করে ডালিয়ার উত্তরার বাসায় যখন থাকতেন তখন প্রায়ই সকালে হাঁটতে গিয়ে একজনকে সঙ্গে নিয়ে আসতেন বাসায়। একদিন আনলেন এক বাদামওয়ালাকে, একদিন রাস্তার পাশে ইট ভাঙে এমন এক মহিলাকে এনে বললেন ওকে নাস্তা খেতে দাও। মাঝে মাঝে বিরক্ত হন ডালিয়া, রেগে যান আশরাফুন্নেসা, বলেন একজন অতিরিক্ত মানুষকে নাস্তা খাওয়াতে কি তোমাদের খুব অসুবিধে? চুপ হয়ে যান ডালিয়া। আশরাফুন্নেসার মৃত্যুর পরের একটি স্মৃতি উজ্জ্বল হয়ে আছে ডালিয়ার স্বামী রানার মনে। আশরাফুন্নেসা মারা গেছেন সপ্তাহখানেক হলো। একদিন রানা দেখেন একজন লুঙ্গি গেঞ্জি পরার লোক মাথায় মস্ত বড় এক অ্যালুমিনিয়ামের পাতিল নিয়ে হনহন করে উঠে আসছেন সিঁড়ি দিয়ে। দরজা খুলে দিলে লোকটি বললেন, নানি কই? রানা বুঝতে পারেন লোকটি আশরাফুন্নেসাকে খুঁজছেন এবং সে তার মৃত্যুর খবর জানে না। রানা লোকটিকে ভেতরে আসতে বলেন এবং তাকে আশরাফুন্নেসার মৃত্যু সংবাদ জানান। লোকটি মাথা থেকে পাতিলটিকে নামিয়ে মেঝের উপর রাখেন এবং হু হু করে কাঁদতে থাকেন। তারপর জানান যে তিনি একজন রিকশা চালক এবং আশরাফুন্নেসা যখন রোজ সকালে হাঁটতে যেতেন তখন তার বস্তির বাড়িতে ঢুকে খবর নিতেন। তার মেয়েটির বড় অসুখ হয়েছিল এবং আশরাফুন্নেসা টাকা দিয়েছিলেন চিকিৎসার। সেই চিকিৎসায় ভালো হয়ে উঠেছে তার মেয়ে। রিকশা চালক লোকটি আশরাফুন্নেসাকে কথা দিয়েছিলেন যে গ্রামের বাড়ি থেকে জিওল মাছ এনে খাওয়াবেন। লোকটি আফসোস করতে থাকেন, পাতিল ভইরা জিওল মাছ আনলাম আর নানি দুনিয়া ছাইরা চইলা গেল। অন্যকে দেবার একটা নেশা যেন আশরাফুন্নেসার। বেঁচে থাকতে নিজের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তার সবটুকু উজাড় করে দিয়েছেন। মৃত্যুর আগে দিয়ে গিয়েছেন তার চোখ। আশরাফুন্নেসার চোখের আলো নিয়ে এখন পৃথিবী দেখে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বেতকা গ্রামের আমজাদ। আমাদের জীবন শুধু আমাদের নিজেদের জন্য নয়, এই জীবনের উপর দাবি আছে আশেপাশের চেনা অচেনা মানুষেরও। এমন একটা বোধ আশরাফুন্নেসা তার সব ছেলে মেয়েদের মধ্যে সঞ্চালিত করেছেন বারবার। তিনি তার ছেলে মেয়েদের খুব ছোটবেলাতেই মুখ ঘুরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের কাদা মাটির দিকে, সাধারণ আটপৌরে মানুষের জীবনের সুখ দুঃখের দিকে, কল্যাণের দিকে। আর নিরন্তর বলেছেন বৃত্ত ভাঙবার কথা। খালি নিজের কথা ভাববি না, মানুষের জন্য কিছু করার চেষ্টা করবি। একটা কিছু করা যা শুধু নিজের স্বার্থের জন্য নয়, অন্যের জন্য, অন্য কোনো বৃহত্তর স্বার্থের জন্য। এই খেয়াল পোকা আশরাফুন্নেসা আর মহিউদ্দিন আহমেদের সব ছেলে মেয়েই তাদের করটিতে বহন করে বেরিয়েছেন। এরা কেউ যেন ঠিক একক মানুষ নয়, পুরো পরিবার মিলে যেন একটা যৌথ ব্যক্তিত্ব। পরিবারের সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে মুক্তিযুদ্ধে, একত্রে নেমে পড়েছে দুর্ধর্ষ বিপ্লবে। সবার মধ্যে নিভৃতে লুকিয়ে থাকা মোমবাতির আলোটুকু নিজ হাতে জ্বালিয়ে দিয়েছেন ঈষৎ ঘাড় বাঁকানো ছোটখাটো ওই নারী। কোনো এক অজানা জনপদের পৌরাণিক কোনো চরিত্র যেন বা এই আশরাফুন্নেসা। সহোদর সহোদরা। বিপ্লবের ঘোর লাগা আনোয়ার আর সাইদের চোরাগুপ্তা জীবনের খোঁজ আমরা পেয়েছি। দেশের এক ক্রান্তিকালে আমরা বেলাল আর বাহারকে দেখতে পাব রোমহর্ষক এক আত্মঘাতী অভিযানে। পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য ডালিয়া আর জুলিয়ার সঙ্গে আমাদের দেখা হবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে। শেলের আঘাতে যখন উড়ে যাচ্ছে তাহেরের পা, তখন তার কয়েক গজ দূরত্বেই থাকবে তার সবকটি ভাই বোন। সবার বড় ভাই আরিফ বাকি সব ভাই বোনের যাবতীয় কর্মকাণ্ড সামাল দিয়েছেন পেছন থেকে। মহিউদ্দিন আহমেদ চাকরি থেকে অবসর নিলে এই বিরাট সংসারের ভার নিয়েছিলেন আরিফ। পাকিস্তান সরকারের মন্ত্রণালয়ে
চাকরি করতেন তিনি। তখনও অনেক ভাই বোন স্কুলে কলেজে পড়ছে। চাকরি করে টিউশন করে সে পড়ার খরচ জুগিয়েছেন তিনি। শান্তশিষ্ট নেপথ্যের মানুষ আরিফ পরিবারের ঘোর সংকটের মুহূর্তগুলোতে হয়ে উঠেছেন প্রধান অবলম্বন। মুক্তিযুদ্ধের সময় যখন সব ভাই বোনেরা রণাঙ্গনে, যখন তাদের বাবা মা পাক বাহিনীর হাতে বন্দী হয়ে মৃত্যুর প্রহর গুনছেন, তখন আরিফকে আমরা দেখব তাদের পাশে। স্বাধীনতার পর যখন দেশের এক ঘোর রাজনৈতিক সংকটে জড়িয়ে পড়েছে পুরো পরিবার, যখন ভাইদের কেউ জেলে কেউ পলাতক, তখন আরিফকে দেখব সামাল দিচ্ছেন সে ক্রান্তিকাল। বাকি 9 ভাই বোন দীর্ঘদিন জানতেনই না যে আরিফ তাদের সৎ ভাই। আশরাফুন্নেসা আর মহিউদ্দিন আহমেদ জানাননি ছেলে মেয়েদের। সবাই কলেজ বিশ্ববিদ্যালয়ে উঠে নানা ঘটনাচক্রে জানতে পেরেছেন তার পরিচয়। তাতে অবশ্য তাদের ভাবান্তর হয়নি কোনোই। বড় ভাইজানের ছায়া তাদের পিঠের উপর তারা অনুভব করেছেন সারা জীবন। আবু ইউসুফকে ভর্তি করা হয়েছিল পশ্চিম পাকিস্তানের মারির লোয়ার টোপা স্কুলে, যেখান থেকে তিনি সরাসরি যোগ দেন বিমান বাহিনীতে। পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে দ্রুত উপার্জনের কথা ভেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় ইউসুফ সৌদি আরবে কিন্তু পালিয়ে এসে যোগ দেন রণাঙ্গনে তার অন্য ভাইদের সঙ্গে। যুদ্ধে অবদানের জন্য ভাইদের সবাই পেয়েছেন খেতাব, কেউ বীর প্রতীক, কেউ বীরোত্তম। আবু ইউসুফ পেয়েছিলেন বীর বিক্রম। ভাইয়ের বিপ্লবী প্রশিক্ষণের জন্য আবু ইউসুফ ছেড়ে দিয়েছিলেন তার বাড়ি। স্বাধীনতার পর তাহের যখন দ্বিতীয় এবং চূড়ান্তবার আরও একটি বিপ্লবের নেতৃত্ব দেবেন, তখনও আমরা দেখব সে বিপ্লবের সব গুরুত্বপূর্ণ বৈঠকগুলো বসছে আবু ইউসুফের বাড়িটিতেই। অন্য ভাইদের সঙ্গে তাকেও দেখা যাবে ব্যর্থ বিপ্লবের গোপন এক বিচারের আসামি হিসেবে কারাগারের গরাদের আড়ালে। আশরাফুন্নেসা আর মহিউদ্দিন আহমেদের সপ্তম সন্তান এবং প্রথম মেয়ে, ছোটদের বুবু আর বড়দের শেলিকে বড় পয়মন্ত ভাবতেন মহিউদ্দিন আহমেদ। শেলির জন্মের পর বেতন বেড়েছিল মহিউদ্দিন আহমেদের। 60 দশকের শেষের দিকে ময়মনসিংহ জংশনের কাছের ছোট স্টেশন ময়মনসিংহ রোড স্টেশনের স্টেশন মাস্টার মহিউদ্দিন আহমেদ, সেটাই ছিল তার শেষ পোস্টিং। ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুল থেকে পাশ করে শেলি ভর্তি হয়েছেন মমিনুন্নেসা কলেজে। কলেজে সবাই এক নামে চেনে শেলিকে। স্পোর্টসে চ্যাম্পিয়ন, শুটিংয়ে ফার্স্ট, বক্তৃতায় সেরা শেলি। দুরন্ত এক পাখির মতো দাপিয়ে বেড়ান কলেজ। আশ্চর্য সাহস তার। চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে তাক লাগিয়ে দেন ভাইদের। মন যখন ভালো থাকে মহিউদ্দিন আহমেদ শেলিকে গান গাইতে বলেন। মিষ্টি গলায় গান শোনান শেলি। শেলি এক পর্যায়ে গভীরভাবে জড়িয়ে পড়েন রাজনীতিতে। ভাই বোনদের মধ্যে শেলি প্রথম সাংগঠনিক রাজনীতি শুরু করেন। জনপ্রিয় শেলি নির্বাচিত হন মমিনুন্নেসা কলেজের ভিপি। তার সংশ্লিষ্টতা বামধারার ছাত্র ইউনিয়নের সঙ্গেই। কমিউনিস্ট পার্টি তখন নিষিদ্ধ। ময়মনসিংহ এলাকায় তুখোর কমিউনিস্ট নেতাদের সঙ্গে তখন যোগাযোগ তার। এক পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির মিটিংগুলো বসতে থাকে শেলিদের ময়মনসিংহ রোডের বাসাতেই। কমিউনিস্ট নেতা আলোকময় নাহা, রবি নিয়োগী গোপনে আসতেন বৈঠক করতে। মহিউদ্দিন আহমেদ এসবে জড়ান না, কিন্তু সমর্থন দিয়ে যান নীরবে। এর মধ্যেই হঠাৎ ঘটে যায় এক ছন্দপতন। কলেজ ম্যাগাজিনে শেলির একটা লেখা পড়ে এবং ছাপানো ছবি দেখে তাকে চিঠি লিখে বসে লন্ডন প্রবাসী এক বাঙালি যুবক। সেই চিঠিতে শেলির মেধার প্রশংসা আর তার মুগ্ধতা। দুরন্ত পাখির পালকে এক অজানা পৃথিবীর হাওয়া এসে লাগে। মন উচাটান হয় শেলির। শেলিও সে চিঠির উত্তর দেন। চিঠি দেয়া নেয়া চলতে থাকে অনেক দিন। গোপনে বুঝি শেলির মনের পার ভাঙে। একটু একটু করে বদলে যেতে থাকে নদীর গতিপথ। গোপন মিটিং, শুটিংয়ের বন্দুক আর বক্তৃতার মঞ্চ ছেড়ে একদিন শেলি পাড়ি জমায় কুয়াশাচ্ছন্ন লন্ডনে এক যুবকের ঘরণী হতে। কিন্তু হিসেব মেলে না। লন্ডনের হিমে অচিরে শীতল হয়ে যায় তাদের অনুরাগ। একটি অসুখী সংসার জীবন কাটে শেলির। একটি মেয়ের জন্ম হয় তাদের, কিন্তু এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন শেলি। স্বাধীনতার পরপরই অকাল মৃত্যু ঘটে শেলির। আশরাফুন্নেসা আত্মীয়দের চিঠি লেখেন, আমার মেয়ে শেলি শান্তির কুলে ঘুমাইয়া পড়িয়াছে। এভাবে ধূমকেতুর মতো জ্বলে উঠে চকিতে নিভে যান শেলি। পয়মন্ত মেয়েটির মৃত্যুর সাথে সাথে যেন অশুভ ছায়া নেমে আসে পরিবারের ওপর। শেলির মৃত্যুর পর অল্প সময়ের ব্যবধানে তার আরও 2 ভাইয়ের মৃত্যু হয় অপঘাতে।